আওয়ামী লীগের সময় ডিজিএফআই কিছু কুপ্রতারণা এবং ডিজিএফআই কিন্তু পরিকল্পিতভাবে তখন গুজব ছড়াইছিল যে বিএনপি নির্বাচনে না গেলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে না, অথচ 14 ইলেকশনে গেলে কিন্তু বিএনপি লাভ হইতো ছিলেন। খালেদা জিয়ার পাশে আপনার তরিকুল ইসলামের মতো লোক ছিলেন, খালেদা জিয়ার পাশে আপনার সেই এম কে আনোয়ারের মতো লোক ছিলেন, আপনার মান্নান ভিয়ার মতো মানুষ ছিলেন। তো আজকে কারা আছে? মওদুদ আহমেদের মতো মানুষ ছিলেন, আজকে কারা আছে বলেন? তারা তাদেরকে যে যা বলে তাই শুনে। এই যে জুজুর ভয়, তারপর এই যে স্বপ্ন, এই দুইটা থেকে তো বিএনপি বের হতে পারছে না। আপনার এখন তাদেরকে যে একটা দেখানো হচ্ছে যে মানে স্বপ্ন দেখানো হচ্ছে যে ইলেকশনের প্রস্তুতি চলছে, এই কথাটা না বললে তো বিএনপি থামবে না। সরকার তো এই পিআর বিষয়টাকে সরকারই প্রমোট করছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মার্কেটিং এর ভাষায় একটা শব্দ আছে, থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট। মানে আপনি আপনার নিজের প্রশংসা করলেন না, আপনি আরেকজনকে দিয়ে করাইলেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই কথাগুলো তিনি অন্য মানুষকে দিয়ে বলাচ্ছেন, কাজটা কিন্তু ওনার। এই যে এখন বর্তমানে বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে, এগুলো কিন্তু রেজওয়ানা, আসিফ নজরুল, ওনরা কিন্তু নিজেরা বলছেন না, বাট তারা কিন্তু পেছনে আছেন, কলকাঠি তারা নাড়ছেন। ওই বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো যে এই কথাগুলো বলে, এই ক্ষুদ্র দলগুলো তো বুদ্ধি পাচ্ছেন ওনাদের কাছ থেকে। ক্ষুদ্র এমন কিছু দল আছে যাদের মাথায় এই বুদ্ধি নাই, তারা এতটা যোগ্য না, কিন্তু তাদের মাথায় কথা কোথা থেকে আসে? এই কথাগুলো ওনরাই দিচ্ছেন, ওনাদের মাথা থেকে। এগুলোর উদ্দেশ্য একটাই, যে নির্বাচন পেছানো। যেমন আলটিমেটলি নির্বাচন হবে না, আলটিমেটলি এরকম করে বিএনপিকে বরং তারা বিএনপি মনে করছে যে তারা সরকারকে বাধ্য করে কিছু একটা করবে, কিন্তু না, সরকার তথা এনসিপি অনন্য বিরোধী যারা আছে, বিএনপি বিরোধী, তারা বরং বিএনপিকে এমন একটা জায়গা নিয়ে ঠেকাবে, বিএনপি বাধ্য হয়ে তাদের সব শর্ত মেনে নিবে। ব্যাপারটা কিন্তু উল্টা। আর বিএনপি বোকার মতো মনে মনে আশা করতেছে যে আমি আস্তে আস্তে করে সরকারকে বাধ্য করে আমি আমার মতের দিকে আমি টেনে আনবো এবং নির্বাচন করব, আমি ক্ষমতায় আসবো। আরে বোকা, তোমার জন্য সেই সুযোগ নাই, বরং তোমাকে এমন অবস্থায় চাপাইতে এমন একটা জায়গা নিবে যখন তুমি বলো আচ্ছা ঠিক আছে আপনারা যা বলেন তাই। এবং যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল, বিএনপি কিন্তু আওয়ামী লীগের সময় দুইটা ফাঁদে পা দিয়েছিল, আপনি খেয়াল করে দেখেন। একটা ফাঁদ ছিল আওয়ামী লীগ বিএনপিকে খালি স্বপ্ন দেখাইতো, আওয়ামী লীগেরই গোয়েন্দার লোক এসে তাদেরকে বলতো আপনি নির্বাচনে যায় না, নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হবে না, বা আপনি নির্বাচনে গেলেই কিন্তু জিতবেন। এবং ওই গোয়েন্দার ওই যে কাউন্টার প্রোপাগান্ডায় বিএনপিটা ওই ফাঁদে কিন্তু অনেকবার পা দিয়েছিল। যেমন 14 ইলেকশনে যায়নি, কিন্তু আওয়ামী লীগের সময় ডিজিএফআই কিছু কুপ্রতারণা এবং ডিজিএফআই কিন্তু পরিকল্পিতভাবে তখন গুজব ছড়াইছিল যে বিএনপি নির্বাচনে না গেলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে না, অথচ 14 ইলেকশনে গেলে কিন্তু বিএনপি লাভ হইতো। সো এইরকম ফাঁদে আওয়ামী লীগের সময় পা দিয়েছিল। আরেকটা কি ফাঁদ, বিএনপি মনে করে যে এই কয়েকদিন পরে আমরা এটা করব, এই ঈদের পরে আন্দোলন করব, এবং এমন একটা সিচুয়েশন আওয়ামী লীগ ক্রিয়েট করতো যাতে বিএনপি মনে করে এখন না আর কয়েকদিন পরে। সেম ঘটনা এখন ঘটতেছে। এখনো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বিএনপি মনে করতেছে এখন না আর কয়েকদিন পরে, এখন না আর কয়েকদিন পরে, এই আর কয়েকদিন পরে করতে করতে সুযোগ দিয়ে দেখি। সে বুঝতেছে না যে আমার বিএনপির সাথে কি ষড়যন্ত্র চলছে। আরো বিষয় হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক, বিএনপির উপদেষ্টা যারা আছেন এরা আসলেই কি উপদেষ্টা হিসেবে যে কাজটা করার কথা তা করছেন? তারা তো উপদেশ দিচ্ছে না, তারা তো উল্টা আরো বিএনপিকে চাটুকারিতা করছেন। উপদেষ্টাদের বক্তব্য শুনলে মনে হয় তারা উপদেষ্টা না, তারা হচ্ছেন তোষামতকারী। উপদেষ্টা হবে, সমালোচনা করবে, বিএনপির বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধে মানে গঠনমূলক সমালোচনা করবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে। তারা বলবে বিএনপি তোমরা এই ভুল করো না, তারেক সাহেব আপনি এই ভুল করেন না, তারা উল্টা আরো প্রশংসা করে। আর তাদের সেই মোসাহেব কবিতার মতো, সাহেব কহেন আজ বৃষ্টি ছিল অল্প, মোসাহেব কহেন আহা শুনেছি অপরূপ গল্প। তো তারেক রহমান যাই বলে ওটাই তার কাছে গল্প হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। কিন্তু তাদের তো বোঝা উচিত, লন্ডনে বসে এই ভদ্রলোক যত মেধাবী হোক, যত যোগ্য হোক, তার তো আসলে সাপোর্ট দরকার। উনি একা কি করতে পারবেন? ওনার কাছে তো কিছু লোকের সত্য কথা বলা উচিত। সারাক্ষণ যদি এই লোকগুলো তার সাথে তার হ্যাঁর সাথে হ্যাঁ, তার নায়ের সাথে না মিলিয়ে যায়, এই লোকটা তো আসলে অসহায় হয়ে যাবে। জিয়াউর রহমান, খালেদা জিয়া আশেপাশে অনেক যোগ্য লোক পেয়েছিলেন। খালেদা জিয়ার পাশে আপনি খেয়াল করেন সেই ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মতো মানুষ ছিলেন। খালেদা জিয়ার পাশে আপনার তরিকুল ইসলামের মতো লোক ছিলেন। খালেদা জিয়ার পাশে আপনার সেই এম কে আনোয়ারের মতো লোক ছিলেন, আপনার মান্নান ভিয়ার মতো মানুষ ছিলেন। তো আজকে কারা আছে? মওদুদ আহমেদের মতো মানুষ ছিলেন, আজকে কারা আছে বলেন?
আপনি এই যে যতগুলো নাম নিলাম, মওদুদ আহমেদ, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, তরিকুল ইসলাম, ওবায়দুর রহমান, আপনার এই যে তারপরে এম কে আনোয়ার, তারপরে ব্রিগেডিয়ার হান্নান শাহ, এদের ধারের কাছে একটা মানুষ কি এখন বিএনপিতে আছে? তাহলে আমরা তারেক রহমানকে দোষ দিয়ে লাভ কি? এটা তো তারেক রহমানের দুর্ভাগ্য যে তিনি সেই ম্যাচিউরড মানুষগুলোকে, সিজন পলিটিশিয়ানদেরকে পাচ্ছেন না। তার সাথে যারা আছেন, দে আর নট দ্য সিজন পলিটিশিয়ান। দে মাইট বি ট্যালেন্টেড, দে মাইট হ্যাভ ইন্টেলেকচুয়ালি তারা অনেক বেশি এনরিচড হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা তো আপনি ইন্টেলেকচুয়াল দ্বারা হবে না। এটা এটা আসলে নাই তা বলবো না, এটা আসলে আছে। কারণ মানে কিছু কৌশল যে অবলম্বন করতে হবে সেটা বুঝতে হ্যাঁ, পারছি। এই কৌশলগুলো দেখেন আপনি, বিএনপির সিনিয়র নেতারা, ছাত্র কম বয়সী 30-35 বছর বয়সের এনসিপির নেতারা যে কৌশলগুলো অবলম্বন করছেন, সেই কৌশলও তারা অবলম্বন করতে পারছেন না। তারা যে বক্তব্য দিয়ে তারা বিভিন্ন যে ফাঁদে বিএনপিকে ফেলছেন, এটাই আমার কাছে অবাক লাগছে। বিএনপির মতো একটা দল এনসিপির ফাঁদে পড়ছে, বিএনপির মতো একটি দল আপনার এই জামাত ইসলামের ফাঁদে পড়ছে। জামাত ইসলাম অন্য দলের ফাঁদে পড়ছে। আপনি খেয়াল করে দেখেন, আমি সেদিন একটা দেখলাম, শিবির একটা মিছিল করছে খুব সুন্দরভাবে, আপনার মানে খুব কি বলে যে খুব ওয়েল ডিসিপ্লিন একটা মিছিল যাচ্ছিল। আর বিএনপি নেতারা মিছিল গেলে কি করে জানেন? ধাক্কা দিয়ে আপনাকে পিছনে ফেলে দিবে। যার শরীরে শক্তি আছে, যেমন ধরেন ওই কথা কথা আমি যদি তুলনা করি, যেমন আমাদের বিএনপির একজন খুব ভালো একজন নেতা আছে সুলতান সালাউদ্দিন টুকু। এখন টুকু আর যদি গয়েশ্বর রায় পাশাপাশি দাঁড়ায়, গয়েশ্বর রায় তো ওই ঠেলা দিয়ে টুকুর মতো সামনে যেতে পারবে না। ও তো ধাক্কা গুদা খেয়ে একদম ওইখানে পড়ে একদম পাড়াপুরা খাওয়া শুরু করবে। সো কারণ কি, বিএনপির কালচার হয়ে গেছে ধাক্কা ধাক্কি। কোনো একজন এখানে একটা মিছিলে গেলে এই ধাক্কা ধাক্কি কেন দেখাইতে হবে। আর এই দেখানোটা বন্ধ করতে গেলে তারেক রহমানের বাংলাদেশে আসতে হবে। কারণ কি, সবাই মনে করে একটা ভিডিও আপলোড হলে তারেক রহমানের চোখে পড়বে। আমার ফিল্ডে কিছু দরকার নাই, আমি শুধু ভিডিও আপলোড করবো, সব জায়গায় ক্যামেরায় ছবি আসবে আমার, আমি কথা বলছি সবাই দেখবে। এই যে নজরে আসার প্রবণতা, এটা ফিল্ড লেভেলের অ্যাক্টিভিটিসটাকে কমিয়ে দিয়েছে। যে কারণে আপনার এটা হচ্ছে বিএনপির মেইন কজ তার ব্যর্থতার। কারণ প্রতিটা জায়গায় এই ঠেলাঠেলি হচ্ছে এবং মাঠে ভালো ভালো লোকজন, ভদ্র নেতারা, জ্ঞানী নেতারা কিন্তু এখন অনেক জায়গায় যেতে ভয় পান, যে আমি সামনে দ্বারা একটা কথা বলতে পারবো না, এই ধাক্কা গুতাগুলো ভালো লাগে না। আপনার বিএনপির সেই সময়ের আপনি যেই বড় বড় নেতারা ছিল, সাইফুর রহমান, তার সামনে যে কখনো আপনি মনে করেন কোনো যেনতন নেতা যে কথা বলতে পারতেন না। বাট এখন কিন্তু যত বড় সিনিয়র নেতা, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তারে নিয়েও মানুষ তার সাথে মাঝে মাঝে বেয়াদবি করে। কারণ কি, কালচারটা এমন পর্যায়ে নেমে গিয়েছে, বিএনপিতে সেই সৌজন্যতা এটা অনেকটা কমে গিয়েছে। কারণ কি, গার্ডিয়ানলেস হওয়ার কারণে। আওয়ামী লীগের এই 17টা বছরে বিএনপির অনেকগুলো নেতা মারা গিয়েছেন, অনেকগুলো নেতা। এই 17 বছরে বিএনপির আমি বলবো এটাকে আমি ব্যর্থতা বলবো না, এটা একটা দুর্ভাগ্যও বটে যে 17 বছরে অনেক সিনিয়র নেতা চলে গিয়েছেন। আপনি চিন্তা করেন যে বিএনপির লাস্ট যখন ক্ষমতা ত্যাগ করে 2006, তখন যেই নেতার বয়স ছিল 60, পলিটিক্যালি সবচেয়ে ম্যাচুর হয় কারা? 50-এর পরে। বয়স যখন আপনি দেখবেন 60-65 হয়, এই বয়সেই কিন্তু আপনি পলিটিক্যাল ম্যাচুরিটি অনুযায়ী একটা দলকে আপনি অবদান রাখতে পারবেন। এর আগে দল আপনাকে শিক্ষা দিবে, আর দল আপনার থেকে শিক্ষা নিবে, দল আপনার থেকে বেনিফিশিয়ারি হবে যখন আপনার বয়স 60 হবে। সো ওই বিএনপি ক্ষমতার শেষের দিকে যাদের বয়স 60 ছিল, সেই ব্যক্তিগুলো 17 বছর পরে তাদের বয়স 80, আর 80-তে যাওয়ার মানে 80-তে আস্তে আস্তে অনেকে মরে গেছে। সো এখন নেতৃত্ব সংকট। সো এই সময়টায় একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটার মধ্য দিয়েই আপনার কতগুলো চাপাবাজ জায়গা নিয়ে নিচ্ছে, কিছু দুষ্কৃতিকারী ইনফিলট্রেট করে বিএনপির ভিতরে ঢুকে বিএনপিটাকে শেষ করে দিচ্ছে। তারা দেখবে না, কারণ তাদের স্বার্থ তো রক্ষা হবে না। তারা কেন দেখবে? এটা সিম্পল কথা। এখানে কেন জামাত দেখবে? জামাত তো বরং নির্বাচন কমিশনার যেটা বলছেন এটা তো তাদের শিখানো বুলি, তারা যা শিখিয়ে দিয়েছেন সেই শেখানো বুলি উনি আওড়াচ্ছেন। এটাই স্বাভাবিক। কারণ এই নির্বাচন কমিশনার আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। ওই সময় নির্বাচন কমিশন ওই আওয়ামী লীগের কথা চলছে, এখনকার সময় নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা চলবেন। নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করার কথা, আপনি অনেস্টলি বলেন তার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? একটা কথা বললাম, বিএনপি স্বপ্ন ভালোবাসে। কোন স্বপ্ন?
অবাস্তব স্বপ্ন, যেটা আওয়ামী লীগ দেখাইতো। আওয়ামী লীগ এমন একটা জেস্টার পোস্টার, এমন একটা এনভায়রনমেন্ট সিচুয়েশন, গোয়েন্দা দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করতো, যেই সিচুয়েশনে গোয়েন্দাদের মাধ্যমেই বিএনপিকে ওই বার্তাটা পাঠাইতো, যেই বার্তাটা তারা শুনতে চাইতো, এবং ওই ফাঁদে বারবার বিএনপি পা দিয়ে চুপ থাকতো যে এখন আন্দোলন করলো না। যেমন এই যে 28শে অক্টোবর, তখন যদি বিএনপিকে একটা জুজুর ভয় দেখানো হয়েছিল যে খবরদার বেশি অ্যাগ্রেসিভ নাইমো না, নামলে কিন্তু গুলি টুলি হইতে পারে, হ্যান হইতে পারে, তেন হইতে পারে, এবং 28শে অক্টোবর যদি বিএনপি শক্তভাবে অ্যাগ্রেসিভলি নামতো, আওয়ামী লীগের পতন সেদিনই হতো। আজকে বিএনপির বীরের বেশে আজকে বাংলাদেশে আজকে ক্ষমতায় আসতো। আজকে এই এই আপনার আন্দোলন, আজকে ছাত্ররা যে ক্রেডিট নিচ্ছে, এই ক্রেডিট নিতে পারতো না। বিএনপি তো নিজেরা সুযোগ পেয়ে সুযোগ হারাইছে। কারণ কি, তারা তাদেরকে যে যা বলে তাই শুনে। এই যে জুজুর ভয়, তারপর এই যে স্বপ্ন, এই দুইটা থেকে তো বিএনপি বেরোতে পারছে না। আপনার এখন তাদেরকে যে একটা দেখানো হচ্ছে যে মানে স্বপ্ন দেখানো হচ্ছে যে ইলেকশনের প্রস্তুতি চলছে, এই কথাটা না বললে তো বিএনপি থামবে না। কিন্তু বিএনপি তো বুঝতে হবে, তুমি আমাকে স্বপ্ন দেখানো বন্ধ করো, কাজে কর্মে দেখাও। তুমি এখন প্রস্তুতি নাও, তফসিল ঘোষণার পূর্বে কি কি কাজ করতে তা করো। তোমার বিভিন্ন আসনের কনস্টিটিউশন, বিভিন্ন যে কনস্টিটিউশনগুলো আছে, সেই জায়গায় যে কাজগুলো করা হবে তা করো। এখানে এখন পর্যন্ত নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি কি আপনার প্রত্যেকটা রিটার্নিং অফিসার, মানে ডিসি তো রিটার্নিং অফিসার হয়ে থাকে, তাদের সাথে কোনো মিটিং করছেন জেলা প্রশাসকদের নিয়ে? নির্বাচনে কিরকম পরিবেশ, তাদের মতামত কি কিছু নিয়েছেন? কোনো একটা কিছু আপনি একটার পর একটা ধাপে ধাপে কাজ হওয়ার কথা, তা কি হচ্ছে? হয় নাই। তাহলে এটা তো সম্পূর্ণ, আমি মনে করব যে বিএনপি জেনে বুঝে তারপরে ফাঁদে পা দিচ্ছে। এবং আপনি আরেকটা কথা লাস্টলি, আমাদের মিলিটারি ম্যানুয়াল অফ মিলিটারি লতে একটা লাইন আছে, ইগনোরেন্স ইজ অ্যান অফেন্স। আপনি জানেন না, এটা অপরাধ। বিএনপি কিছু জিনিস জানবে না কেন, এটাও বিএনপির অপরাধ। তাদের অনেক কিছু জানার আছে, তারা জানার চেষ্টা করছে না।